আজ ৩রা জানুয়ারি শনিবার। দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে বেরোননি, দিলীপের কটাক্ষের জবাব দিলেন হুমায়ুন কবির। কামব্যাকের পরেই দিলীপের বিবাহিত জীবন নিয়ে কুৎসা, পুলিশের দ্বারস্থ স্ত্রী রিঙ্কু। দিলীপ দা আমাদেরই লোক, ওকে ডাকা নতুন কিছু নয়। বিজেপিতে ফের দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। হুমায়ুনের সাসপেনশন ঘোষণার মঞ্চে ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এবার তার বাড়ির অনুষ্ঠানেই হুমায়ুন। ২০০ নয়, ২২০টি আসন পাবো, অমিত শাহের টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন শুভেন্দু। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বাজানোর হুঁশিয়ারি দিয়ে আগেই ব্রিগেডে সমাবেশের কথা ঘোষণা করেছিলেন। মঙ্গলবার তিনি জানান, ২৫ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ব্রিগেডে এই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং তাতে ১০ লক্ষ মানুষের জমায়েত হবে। তার দাবি, বিভিন্ন দলের নেতারা তার পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই উদ্যোগকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, হুমায়ুন কবির এখনো নিজের এলাকার বাইরে বেরোননি। সকালে এক কথা বলেন, বিকেলে অন্য কথা। তার উদ্দেশ্য পরিষ্কার নয়, পয়েন্টও ঠিক নেই, ফলে মানুষ বিশ্বাস করবেন না। দিলীপের মতে, হুমায়ুন হয়তো দাম বাড়াচ্ছেন বা জল মারছেন কার দিকে গেলে বেশি সুবিধা পাবেন। তবে ১০ লক্ষ লোক জোগাড় করতে পারলে তার পার্টি বড় শক্তি হিসেবে উঠে আসবে। পাল্টা জবাবে হুমায়ুন বলেন, দিলীপ ঘোষ নিজেই বিজেপিতে প্রাসঙ্গিকতা হারিয়েছেন এবং ওয়েটিং এ রয়েছেন। তাকে প্রথমে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে যে আগামী দিনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার রাজনীতিতে তাকে জায়গা দেবে কিনা। কামব্যাকের পরেই দিলীপের বিবাহিত জীবন নিয়ে কুৎসা, পুলিশের দ্বারস্থ স্ত্রী রিঙ্কু। কয়েকদিন ধরে অনেকেই বলছেন রাজনীতিতে কামব্যাক করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই সক্রিয়তার মধ্যেই বিবাহিত জীবন নিয়ে বিড়ম্বনায় পড়েন দিলীপ। সোশ্যাল মিডিয়ায় তার ও তার স্ত্রী রিঙ্কু মজুমদারের বিবাহিত জীবন নিয়ে ক্রমাগত আপত্তিকর, মিথ্যা ও মানহানিকর পোস্ট করা হচ্ছিল। অনন্যা চ্যাটার্জি ও ইন্দ্রনীল চক্রবর্তী নামে ভুয়ো অ্যাকাউন্ট থেকে এই সব পোস্ট হতো। বাধ্য হয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন রিঙ্কু। পুলিশ তদন্ত শুরু করেছে। রিঙ্কু বলেন, অনবরত ইচ্ছাকৃত এসব চলছিল। আমি ধৈর্য ধরেছিলাম, কিন্তু থামছে না। আমার চরিত্র, স্বামী, পরিবার নিয়ে কুরুচিকর মন্তব্যে পোস্ট চলছে। অবশেষে সাইবার থানায় গিয়েছি, ওদের কড়া শাস্তি চাই। দিলীপ বলেন, কারোর সঙ্গে অন্যায় হলে তিনি পুলিশের কাছে যাবেন, এটাই স্বাভাবিক। দিলীপ দা আমাদেরই লোক, ওকে ডাকা নতুন কিছু নয়। বিজেপিতে ফের দিলীপ ঘোষের সক্রিয়তা নিয়ে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। ৮ মাস কার্যত ব্রাত্য থাকার পর ফের স্বমহিমায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের বিজেপিতে ফের সক্রিয় হওয়া নিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, দিলীপ দা আমাদেরই লোক, দিলীপ দাকে ডেকেছে, এটা কোনো নতুন ব্যাপার নয়। খুব ভালো সিদ্ধান্ত, দেখবেন এবার আমরাই সরকার তৈরি করব। অন্যদিকে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন নিয়ে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দিলীপ ঘোষ মাঠ জুড়ে খেলার প্লেয়ার। অমিত শাহের সঙ্গে মিনিট ২০ বৈঠক, তারপর আলাদা করে ডেকে কথা বলা, তারপরেই ঠিক হয়ে গেল দিলীপ ঘোষের অ্যাসাইনমেন্ট। নতুন বছরের শুরু থেকেই ভোটের মাঠে নেমে পড়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ১৩ই জানুয়ারি দুর্গাপুরের সভায় থাকবেন। জানুয়ারি থেকে পুরো দমে প্রচারে নামছেন দিলীপ ঘোষ। কলকাতা ও সংলগ্ন ২৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ২০টিতে জেতার টার্গেট বেঁধে দিয়েছেন শাহ। তারপর গতকাল লোকসভা ভোটে রাজ্য বিজেপির খারাপ ফলের কথা শোনা গেছে প্রাক্তন রাজ্য সভাপতির গলায়। তবে দিলীপ ঘোষের কামব্যাককে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উল্টোদিকে এখন দলের দিলীপ ঘোষের গুরুত্ব বোঝাতে শব্দ খরচে কার্পণ্য করেননি বিজেপির রাজ্য সভাপতি। হুমায়ুনের সাসপেনশন ঘোষণার মঞ্চে ছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এবার তার বাড়ির অনুষ্ঠানে হুমায়ুন। গত ৩রা ডিসেম্বর তৃণমূলের বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের উপস্থিতিতে দলগতভাবে সাসপেন্ড করা হয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। ঠিক ১ মাস পরে নিয়ামত শেখের নাতির বৌভাতের অনুষ্ঠানে হাজির হুমায়ুন। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতে রাজনৈতিক মহলে জমাট বাঁধে নতুন কৌতূহল। ২০ ডিসেম্বর নতুন দল গঠন করে হুমায়ুন ঘোষণা করেছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবে এবং সরকার গঠনে নিয়ন্ত্রক ভূমিকা নেবে। তার দাবি, তৃণমূলের একাধিক বিধায়ক ও নেতা ইতিমধ্যেই যোগাযোগ করছেন। এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক নিয়ামতের পারিবারিক অনুষ্ঠানে হুমায়ুনের উপস্থিতি ঘিরে জেলা রাজনীতিতে বেড়েছে জল্পনা। প্রশ্ন করলে হুমায়ুন বলেন, এটা ওনার এবং ওনার দলের বিষয়, আমার এ নিয়ে কোনো মন্তব্য নেই। সময় এলে কে কোথায় থাকবেন তা ওনারাই বলবেন। সাসপেনশনের প্রসঙ্গে যোগ করেন, দলের নির্দেশে উনি আমার সাসপেনশনের প্রেস কনফারেন্সে ছিলেন, এটা সত্যি।
ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে তিনি বলেন, নিয়ামতদার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক, ওনার নাতির বিয়েতে যেতে পারিনি, তাই বৌভাতে বিশেষ করে ডাকেন। দেরি করে পৌঁছালেও উনি নিজে পাশে বসিয়ে খাওয়ালেন। আমি যা খেতে ভালোবাসি সবই খাইয়েছেন। মটন ঠান্ডা হয়ে গেলে ক্যাটারারকে ধমক দিয়ে গরম করিয়েছেন। রাজনৈতিক যোগের তত্ত্ব খারিজ করে তার বক্তব্য, এখানে রাজনীতি নেই, শ্রদ্ধার সম্পর্ক আছে। উনি সম্পর্ক ছিন্ন না করা পর্যন্ত আমার পক্ষ থেকে সম্পর্ক থাকবে যতদিন বাঁচব। নির্বাচনের আগে এই উপস্থিতি শুধু আমন্ত্রণের মর্যাদা নাকি ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সময়েই মিলবে উত্তর। 200 নয় 220টি আসন পাবো, অমিত শাহের টার্গেটকেও ছাপিয়ে যাওয়ার দাবি করলেন শুভেন্দু। 3 দিনের রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপি নেতৃত্বকে ফের 200 আসনের টার্গেট দিয়ে গেছেন। তবে মালদাহের চাঁচলের সভা থেকে সেই টার্গেট ছাপিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন 200 নয়, বিজেপি 220 আসনে জিতবে। চাঁচলের সভায় তৃণমূল সরকারের দুর্নীতি ও রাজ্যের নিরাপত্তা ইস্যুতে তেড়ে ফুঁড়ে আক্রমণ করেন বিরোধী দলনেতা। তিনি মনে করান, ঠিক সময়ে তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কারণ নরেন্দ্র মোদী ছাড়া গতি নেই। কলকাতায় কোর কমিটির বৈঠকে অমিত শাহের 3 আসন থেকে 77-এ পৌঁছানোর উদাহরণের পরিপ্রেক্ষিতে শুভেন্দু বলেন, গোটা রাজ্যে সনাতনীরা এগিয়ে এলে 220টি আসনে জিতবে বিজেপি। কটাক্ষ করে বলেন, চোরের দলে গেলে সবাই বদলাবে। উত্তর মালদহের 85% হিন্দু পদ্মে ভোট দেওয়ার উদাহরণ তুলে হিন্দু জোটের কথা বলেন। বিজেপি সভা করতে গেলে বাধা আসে বলে অভিযোগ তুলে তিনি জানান, এই নিয়ে 104 বার কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিতে হয়েছে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, আগামী এপ্রিলের পর তৃণমূল বিরোধী দল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন। রাজ্য পুলিশের একাংশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সব নাম লেখা রয়েছে, সবার হিসেব তোলা রইল। বলছেন গৃহমন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটাকে বাংলাদেশ ভেবেই নিয়েছেন। মমতাকে নিশানা মিঠুনের। রাজ্য সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে সবচেয়ে বেশি নিশানা করেছিলেন। তার পাল্টা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না। এই মন্তব্যেরই কড়া সমালোচনা করেছেন মিঠুন চক্রবর্তী। কটাক্ষ করে তিনি বলেন, উনি হয়তো ভেবে নিয়েছেন এটা বাংলাদেশ হয়ে গেছে। কয়েকদিন আগে চন্দননগরের সভায় মিঠুনের অভিযোগ ছিল, রাজ্য সরকার ছুট দিয়ে রেখেছে, যে যা খুশি করতে পারে, কেউ বাধা দেবে না। এই প্রসঙ্গ ধরে শুক্রবার কোচবিহারের সভায় তিনি বলেন, মমতা নিজেই বলছেন দেশের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না, ঘর থেকে বেরোতে দেবেন না। মনে হয় উনি ভেবেই নিয়েছেন এটা বাংলাদেশ। মমতার মন্তব্যের বিরোধিতা করে মিঠুনের পাল্টা হুঁশিয়ারি, একবার জনসমক্ষে ঘোষণা করুন যে ভারতের গৃহমন্ত্রীকে বাংলায় ঢুকতে দেবেন না, তারপর দেখিয়ে দেব আমরা কি করতে পারি। প্রশ্ন তোলেন, বাংলাদেশের প্রতি কি এত ভালোবাসা, সেখানের ঘটনার প্রতিবাদ করলে এখানে মারধর করা হয়। মিঠুনের হুঙ্কার, যতদিন শরীরে এক বিন্দু রক্ত আছে কেউ বাংলাকে বাংলাদেশ বানাতে পারবে না। এই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মী, অরাজনৈতিক সাধারণ মানুষ এবং কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলিকে তৃণমূলের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। বুঝিয়ে দিয়ে এসেছি বাংলা কি, পরের বার মমতা যাবেন। কমিশনকে বার্তা অভিষেকের। নতুন বছরের শুরুতেই 2026-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবার তৃণমূল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জেলা জুড়ে প্রচার শুরু করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারুইপুর থেকে 26-এর নির্বাচনের প্রথম ভোট প্রচার শুরু করে তিনি আসনের টার্গেট সেট করেন। বারুইপুরের মেগা সভায় দিল্লির রুদ্ধদ্বার বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বাদানুবাদের ঘটনা তুলে ধরেন অভিষেক। বলেন, বাঙালিকে দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছে। বাংলার দম নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করলে ভুল করছেন। পরের বার মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। এসআইআর এ মৃত দেখানো 3 ব্যক্তিকে র্যাম্পে তুলে অভিষেক বলেন, কমিশনের হিসেব অনুযায়ী এরা ভূত, আমি তাই এই ভূতেদের ডেকে হাঁটালাম। দুজনের বাড়ি মেটিয়া বুরুজ, একজনের কাকদ্বীপে। জানুয়ারি জুড়ে রাজ্য জুড়ে জনসংযোগের পরিকল্পনা নিয়েছে তৃণমূল। বারুইপুরের সভায় দক্ষিণ 24 পরগনায় সব আসন জিততে হবে। 31-এ 31 টার্গেট বেঁধে দেন অভিষেক। 21-এর চেয়ে ভোটের শতাংশ এবং আসন বাড়াতে হবে। নাম না করে ভাঙড় জেতার কথা বলেন। বিজেপি শাসিত সরকারগুলিকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাংলার মতো নিঃশর্ত লক্ষ্মীর ভান্ডার দিতে পারেন? একটা বিধানসভায় 5000 চাকরি দিয়েছেন, প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে দেব। সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। প্রমাণ করে একটা বিধানসভায় 50,000 ছেড়ে দিলাম, 5000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবে? ঘাটালে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে শতাধিক মহিলা কর্মী। বিধানসভা নির্বাচনে দামামা বাজতে না বাজতেই ঘাটালে রদবদলের রাজনীতিতে সরগরম পরিস্থিতি। অভিনেতা সাংসদ দেবের নির্বাচনী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালো বিজেপি। শতাধিক মহিলা কর্মী শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। ঘাটাল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত
অজবনগর 2, মোহনপুর এবং মনসুকা 2 সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে এই মহিলা কর্মীরা বিজেপিতে যোগ দেন। ঘাটাল সদরের বিজেপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক শীতল কপাট। উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, তৃণমূলের লাগাতার দুর্নীতি দেখে হতাশা হয়ে সাধারণ মানুষ ও কর্মীরা মোহভঙ্গ হয়ে দলে দলে যোগ দিচ্ছেন। তৃণমূল শিবির এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ। ঘাটালে তৃণমূল নেতা বিকাশ কর বিষয়টিকে বিজেপির নাটক বলে কটাক্ষ করেন। তার কথায়, ভোট যত এগিয়ে আসছে বিজেপির এই নাটক বাড়বে। তৃণমূল ছেড়ে কেউ যায়নি, যারা গেছে তারা আদতে তৃণমূল কর্মীই নয়। ঘাটালের জনগণ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। বিধানসভা নির্বাচনের আগে গ্রাম পঞ্চায়েত স্তরের এই দল বদল নিচু তলার সমীকরণে প্রভাব ফেলতে পারে কিনা, বিশেষ করে মহিলা ভোট ব্যাংকের ছাপ ফেলতে পারে কিনা সেটাই দেখার বিষয়। ডাক পেয়ে শুনানিতে বিজেপি বিধায়ক কি বললেন স্বপন মজুমদার? হিয়ারিং এর ডাক পেয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের 2 পুত্র এবং প্রাক্তন সিপিএম বিধায়ক ক্রান্তি গঙ্গোপাধ্যায়। এই নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন 2 দল। পাল্টা জবাব দিয়ে শুক্রবার শুনানি কেন্দ্রে উপস্থিত হন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। প্রয়োজনীয় নথি জমা দিয়ে শাসক দলকে কটাক্ষ করেন তিনি। 2002 সালের ভোটার তালিকায় স্বপন মজুমদার ও তার বাবার নাম না থাকায় শুনানিতে ডাক পড়েছে। বনগাঁ মাদ্রাসায় শুনানিতে তিনি বলেন, 2002 এর আগে কর্মসূত্রে মুম্বাইতে ছিলাম, তাই ভোট ছিল না। বাবার মৃত্যু হয়েছে আগে, তাই ম্যাপিং হয়নি। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকার বাংলা বিদ্বেষী, বাংলার মানুষের বিরুদ্ধে চক্রান্ত করছে। বিজেপি নেতারা এসআইআর এর জন্য রাস্তায় নেমেছিলেন, আজ হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে প্রমাণ করছেন তিনি বাংলাদেশী কিনা। স্বপন মজুমদার অশোক কীর্তনিয়া বাংলাদেশ থেকে চোরা পথে এসে কাউকে বাবা বানিয়ে নাম তুলেছেন। নাম কাটা যাবে। বাংলাদেশে যেতে না হলে আমাদের কাছে আসবেন, পাশে থাকবো। স্বপন বলেন, অস্বীকার করার জায়গা নেই যে বাবা মা 1980 সালে বাংলাদেশ থেকে এসেছেন। এসআইআর এর কাজ ভালো হচ্ছে। পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের হাত থেকে বাঁচানো দরকার। নাম কাটা যাবে কেন? কোনো যুক্তি নেই। তৃণমূল ওই আশায় ঘুম কামাই করুক। হিয়ারিং এর বহু মানুষকে ডাকা হয়েছে, সবার নাম কাটা যাবে না। মতুয়াদের চিন্তার কারণ নেই। তার পরিবারের 6 জনকে ডাকা হয়েছে। 26-এর টার্গেট নওসাদের ভাঙর। ভোট প্রচারে নেমে প্রথম লক্ষ্য জানিয়ে দিলেন অভিষেক। 2026 সালে দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 30টি জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাঙর কেন্দ্রে জয়ী হয়েছিলেন আইএসএফের নেতা নওসাদ সিদ্দিকী। 2026 সালের দ্বিতীয় দিন থেকে ভোট প্রচারে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এবার শাসক দলের পাখির চোখ ভাঙর। দলের নতুন কর্মসূচি যতই করো হামলা, আবার জিতবে বাংলা শুরু করেন ভাঙর থেকে। সভা থেকে অভিষেক বলেন, তৃণমূলের আসন সংখ্যা ও ভোট সংখ্যা 2021-এর তুলনায় 26-এ বাড়বে। 2021-এ জিতেছিলাম 214, এবার একটা হলেও বেশিতে জিততে হবে। সেই একটা আসন যেন দক্ষিণ 24 পরগনা থেকে হবে। এবার ভাঙরেও জিততে হবে। এই জেলায় 31-এ 31 করতে হবে। কেন দক্ষিণ 24 পরগনা থেকে কর্মসূচি শুরু, তার জবাব দিয়ে অভিষেক বলেন, কালীঘাট জন্মভূমি হলে দক্ষিণ 24 পরগনা কর্মভূমি। মৃত্যু যেন এই জেলার মাটি নয়। 2008 সালে পরিবর্তনের চাকা এই জেলা ঘুরিয়েছিল, তাই প্রথম সভা বারুইপুরে। বিজেপিকে আক্রমণ করে বলেন, একটা বুথেও গণতান্ত্রিকভাবে মাথা তুলতে দেওয়া যাবে না। বাংলাকে ভাতে মেরে ক্ষান্ত হননি, এখন এসআইআর নিয়ে মৌলিক অধিকার কেড়ে নিতে এসেছে। যত শক্তি প্রয়োগ করুন, তৃণমূলের আসন বাড়বেই। অমিত শাহকে জবাব দিয়ে বলেন, সোনার বাংলা করবেন বলছেন, তাহলে সোনার ত্রিপুরা, অসম, বিহার হচ্ছে না কেন? খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স। আমরা ঘাস ফুলের দল, কাটবে যত